হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ, একজন প্রফেশনাল মার্কেটিং মেন্টর। আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট যদি আপনি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হতে চান, অথবা আপনি একজন বিজনেসম্যান হয়ে থাকেন, অথবা আপনি ফেসবুক অ্যাডস শিখছেন। তাহলে আজকের এই ক্লাস আমরা দেখব কিভাবে ফেসবুকে কিওয়ার্ড স্ট্র্যাটেজি কাজ করে, একটা বেটার পারফর্মিং অ্যাডস ক্যাম্পেইন রান করতে কিভাবে আপনি কিওয়ার্ড স্ট্র্যাটেজি আপনি ফলো করতে পারেন, এবং ফেসবুকে কি টাইপের কিওয়ার্ড টাইপ হতে পারে, এবং একটা ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট করানোর জন্য বা একটা ক্লায়েন্টের অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য কোন কোন বিষয়গুলো আমরা নর্মালি খেয়াল করে থাকি। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ক্লাস, অতএব খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ক্লাসটি কন্টিনিউ করুন। একদম প্রথমেই দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আমি এখানে রেখেছি। এটার মধ্যে 3টা স্লাইড আছে। তার মধ্যে ফার্স্ট আমাদের যে স্লাইড, এখানে প্রথমেই লেখা আছে টাইটেলে টাইপস অফ কিওয়ার্ডস ফর ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডসে কি টাইপের কিওয়ার্ড হতে পারে। আমি নর্মালি রিসার্চ করার পর এই 5 টাইপের কিওয়ার্ড আমার কাছে মনে হয়েছে ফেসবুকে আছে। তার মধ্যে প্রথমত কোর কিওয়ার্ড। কোর কিওয়ার্ড মানে হচ্ছে ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি। আপনার ক্লায়েন্ট বা আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন ওই নিশটাকে বা ক্যাটাগরিটাকে বলা হয় কোর কিওয়ার্ড। লাইক যদি আপনি কোনো সানস্ক্রিন বা স্কিন কেয়ার কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার কিওয়ার্ড কি হবে? কোর কিওয়ার্ড স্কিন কেয়ার। আমি ধরেন টি শার্ট নিয়ে কাজ করছি বা শার্ট নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমার কোর কিওয়ার্ড কি হতে পারে? ক্লথিং। অথবা আপনি স্পেসিফিক ওমেন্স ক্লথিং নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার কিওয়ার্ড কি হতে পারে? স্পেসিফিক ওমেন্স ক্লথিং। তার মানে এই যে ক্যাটাগরিগুলো আছে এইগুলো হচ্ছে আপনার কোর কিওয়ার্ড হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত রিলিভেন্ট কিওয়ার্ড। রিলিভেন্ট কিওয়ার্ড মানে হচ্ছে কোর কিওয়ার্ডের সাথে ইন্ডাস্ট্রি রিলিভেন্ট কিছু কিওয়ার্ড। যেমন আমি এখানে বললাম স্কিন কেয়ার, এটা একটা কোর কিওয়ার্ড। ঠিক তেমনি ন্যাচারাল বিউটি, এটা কিন্তু রিলিভেন্ট কিওয়ার্ড। তার মানে এটা স্কিন কেয়ারের আইটেমের মধ্যেই কিন্তু এটা পড়ে যায়, কিন্তু দুইটার কিওয়ার্ডের কিন্তু একটা পার্থক্য আছে। স্কিন কেয়ার, ন্যাচারাল বিউটি বা কসমেটিক্স, এগুলো হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড। তার মানে কোর কিওয়ার্ড একটা ইন্ডাস্ট্রি বা একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট বা রিলিভেন্ট কিওয়ার্ড হতে পারে সেটাকে আমরা রিলিভেন্ট কিওয়ার্ড বলে থাকি। এরপর রয়েছে ইন্টারেস্ট কিওয়ার্ড, অর্থাৎ আপনার অডিয়েন্স স্কিন কেয়ার রিলিভেন্ট আর কি আইটেমে ইন্টারেস্ট থাকতে পারে এইগুলা খুঁজে বের করার জিনিসই হচ্ছে ইন্টারেস্ট কিওয়ার্ড। যেমন সানস্ক্রিন। সানস্ক্রিন হচ্ছে একটা স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির কিন্তু একটা প্রোডাক্ট। তার মানে সানস্ক্রিন হচ্ছে একটা কিওয়ার্ড যে কারা সানস্ক্রিন পছন্দ করে বা এটা কিনতে আগ্রহী, কিন্তু তার ইন্ডাস্ট্রি কিন্তু স্কিন কেয়ার। সো এটা আমাদের বুঝতে হবে যে ইন্টারেস্ট কিওয়ার্ড কোনগুলা। এরপর রয়েছে বিহেভিয়ার কিওয়ার্ড। যেমন আপনার ক্লায়েন্ট কোন বিহেভিয়ারের হতে পারে। লাইক ধরলাম সে একজন ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, অর্থাৎ আমার ক্লায়েন্ট বা কাস্টমার হতে পারে একজন ট্রাভেলার। তার মানে এখানে বিহেভিয়ার কিওয়ার্ড কোনটা? ট্রাভেলার। ডেমোগ্রাফিক কিওয়ার্ড ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি বললাম যে আমার ক্লায়েন্ট অধিকাংশ হচ্ছে ভার্সিটি স্টুডেন্ট বা ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে, সেক্ষেত্রে আমি কাদেরকে টার্গেট করতে পারি? যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা বর্তমানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বা কলেজে পড়াশোনা করছে বা অলরেডি স্টাডিতে আছে, এইরকম পার্সনদেরকে আমরা এখন টার্গেট করতে পারি। সো এই হচ্ছে 5 টাইপের কিওয়ার্ড আমার কাছে মনে হয় ফেসবুকে আছে। কোর কিওয়ার্ড, রিলিভেন্ট কিওয়ার্ড, ইন্টারেস্ট কিওয়ার্ড, বিহেভিয়ার কিওয়ার্ড এবং ডেমোগ্রাফিক কিওয়ার্ড। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যখন আপনি একটা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতে যাবেন। এবার আমরা চলে যাব ফেসবুকে কিওয়ার্ড স্ট্র্যাটেজি বেসিক্যালি কিভাবে কাজ করে, এবং আমি কিভাবে একটা ক্লায়েন্টের জন্য উইনিং অ্যাড ক্যাম্পেইন খুঁজে বের করি কিওয়ার্ড স্ট্র্যাটেজি ফলো করে। মনে রাখবেন, একটা উইনিং অ্যাড ক্যাম্পেইন পেতে কখনোই 1-2টা ক্যাম্পেইন করলে হবে না। ডেফিনেটলি আপনাকে একটা ক্লায়েন্টের জন্য 10 থেকে 15টা ক্যাম্পেইন যখন আপনি প্রপারলি রান করতে পারবেন মাল্টিপল অ্যাড সেট ইউজ করে, তখন আপনি 1টা বা 2টা উইনিং ক্রিয়েটিভ, উইনিং অডিয়েন্স এবং উইনিং একটা ক্যাম্পেইন পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে ইনভেস্ট করতে হবে, 8-10টা অ্যাড ক্যাম্পেইন আগে রান করতে হবে রিলিভেন্সি ইন্ডাস্ট্রির উপর বেস করে। ঠিক তেমনই আজকে আমরা একটা ক্লায়েন্টের জন্য কাজ করব। এখানে আমরা একটা ক্যাম্পেইনই করব এবং চেষ্টা করব একটা ক্যাম্পেইনের মধ্যেই যেন একটা বেস্ট আউটপুট নিয়ে আসা যায়। তার জন্য আমরা কিওয়ার্ড স্ট্র্যাটেজি ফলো করব। কিওয়ার্ড স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়? যেমন এখানে আমি কিছু ঘর দিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, একটু খেয়াল করে দেখবেন। এইটা হচ্ছে মেইন কিওয়ার্ড। মনে করেন আমি রিসার্চ করে 10টা কিওয়ার্ড পেলাম। আমার ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি রিলিভেন্ট আমি 10টা কিওয়ার্ড পেলাম। সেটা হতে পারে আপনার রিলিভেন্ট কিওয়ার্ড, হতে পারে সেটা কোর কিওয়ার্ড, হতে পারে সেটা ডেমোগ্রাফিক কিওয়ার্ড, হতে পারে সেটা বিহেভিয়ার কিওয়ার্ড। অর্থাৎ সবগুলো মিলিয়ে ঝিলিয়ে আমি ধরেন 10টা কিওয়ার্ড বের করলাম যেগুলো আমার ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি রিলিভেন্ট। আমি কিওয়ার্ড সেকশনে গিয়ে ফেসবুক অ্যাডসে এই 10টা কিওয়ার্ড আমি এখানে বসিয়ে দিব একদম মেইন কিওয়ার্ডে। তারপর কি করব? তারপর সেই কিওয়ার্ডের উপর বেস করে আমি এখানে ডিফাইন ফার্দার করব। ডিফাইন ফার্দার মানে হচ্ছে ন্যারো ডাউন। অর্থাৎ আমি যদি একটা সংক্ষেপে উদাহরণ দেই, মনে করেন আমি সর্বপ্রথম এখানে টার্গেট করলাম এখানে যারা টি শার্ট, এখানে আমি টার্গেট করলাম টি শার্ট, অর্থাৎ যারা হচ্ছে
টি শার্টে আগ্রহী। এখন চলেন আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। এখানে মেইন কিওয়ার্ডের জায়গায় আমি এখানে বসিয়ে দিলাম ধরেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, অথবা আমি এখানে ধরেন দিলাম টি শার্ট। ওকে, আমি এখানে টি শার্ট একটা কিওয়ার্ড দিলাম। তার মানে এখন ফেসবুক কাদেরকে খুঁজবে আমার অ্যাডসটা দেখানোর জন্য? যারা টি শার্টে আগ্রহী। এদের মধ্যে আমি আবার এখানে ডিফাইন ফার্দার করে বলে দিলাম যে ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে, ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা মানে কি? যারা টি শার্ট পছন্দ করে এরকম পার্সনদের কাছে ফেসবুক যাবে, কিন্তু এদের মধ্যে আবার যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তার মানে এখন কাদের কাছে যাচ্ছে দেখেন, প্রথমত যাবে সে টি শার্ট, ফেসবুক যাবে যারা ফেসবুকে টি শার্ট লিখে সার্চ করে বা টি শার্টে আগ্রহ আছে, এইরকম পার্সনদের কাছে নর্মালি ফেসবুক পৌঁছাবে যদি আমি এখানে ডিফাইন ফার্দার না করি। এটা একটা ব্রড অডিয়েন্স। কি অডিয়েন্স? ব্রড অডিয়েন্স। কিন্তু আমি একটু ন্যারো করে দিলাম যে টি শার্ট তো ঠিক আছে, কিন্তু যারা বর্তমানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এদের মধ্যে যারা টি শার্ট পারচেস করতে আগ্রহী বা টি শার্টে ইন্টারেস্ট আছে, এইরকম পার্সনদের কাছে তুমি এখানে পৌঁছাও। তার মানে কি করলাম, আমি এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট একটা কিওয়ার্ড দিলাম, ধরলাম আরেকটা কিওয়ার্ড দিলাম, সেটা হচ্ছে ট্রাভেলার। তার মানে যারা ট্রাভেলিং করে অথবা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট এইরকম পার্সনের মধ্যে যারা আবার টি শার্ট পছন্দ করে এদের কাছে আমি এখন পৌঁছাতে যাচ্ছি। আমি আরও একটা স্টেপ ন্যারো ডাউন করতে পারি চাইলে, যেমন এখানে আমি ধরেন দিয়ে দিলাম এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার এখানে ধরে আমি দিয়ে দিলাম অনলাইন শপিং। অনলাইন শপিং এটা মানে কি? এটা মানে হচ্ছে দেখেন, প্রথমে ফেসবুক কাদের কাছে পৌঁছাবে? যারা টি শার্ট পছন্দ করে। এটা একটা ব্রড অডিয়েন্স, যে টি শার্ট তো সবাই পছন্দ করতে পারে। আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট না, তারপরেও কিন্তু আপনি টি শার্ট পছন্দ করতে পারেন। কিন্তু আমি একটু ন্যারো করে দিলাম যে আমার মাস্ট বি ইউনিভার্সিটি স্টুডেন্টই হতে হবে এবং পাশাপাশি ট্রাভেলারও হতে পারে, এটা দিয়ে দিলাম। এরপরে আমি আরও একটা স্টেপ ন্যারো ডাউন করলাম বা ডিফাইন ফার্দার করলাম যে এঙ্গেজ শপার এবং অনলাইন শপিং। এখন ফেসবুক কাদের কাছে পৌঁছাবে? হ্যাঁ, প্রথমত যারা টি শার্ট পছন্দ করে, দ্বিতীয়ত তারা অবশ্যই ট্রাভেলার অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে হবে, তৃতীয়ত তারা এঙ্গেজ শপার অথবা অনলাইন শপিং রিলিভেন্ট কাস্টমার হতে হবে। এখানে এঙ্গেজ শপার বলতে কি বোঝায়? এঙ্গেজ শপার মানে হচ্ছে লাস্ট 1 মাস বা লাস্ট 2 মাস, এটা ফেসবুক আমাদেরকে স্পেসিফিক বলে দেয় না, এটা জাস্ট আমরা অনুমান করি। ধরেন লাস্ট 1 মাসের মধ্যে যারা টি শার্ট রিলিভেন্ট অথবা ইউনিভার্সিটি স্টুডেন্টে পড়াশোনা করছে এইরকম পার্সনদের মধ্যে যারা টি শার্ট পছন্দ করে, এইরকম কিছু পেজের সাথে হয়তো প্রিভিয়াসলি এঙ্গেজ হয়েছিল, টি শার্ট রিলিভেন্ট কোনো পেজে ধরেন লাইক কমেন্ট করেছিল, অথবা সে টি শার্ট হয়তো পারচেস করেছে, অথবা সে ধরেন টি শার্টে অনেক বেশি আগ্রহ ছিল, এইরকম পার্সনদেরকে বলা হয় এঙ্গেজ শপার। অর্থাৎ আপনার রিলিভেন্ট ইন্ডাস্ট্রিতে সে এঙ্গেজ হয়েছে এর আগেও। এরপর রয়েছে অনলাইন শপিং। যারা অনলাইন নিয়ে মোটামুটি কেনাকাটা করে বা অনলাইন শপিং রিলিভেন্ট বা পারচেজ বিহেভিয়ার টাইপ কাস্টমার, তখন আপনি অনলাইন শপিং বা এঙ্গেজ শপার কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। তার মানে দেখেন আমি এখানে 3টা স্টেপ ন্যারো ডাউন করলাম একটা প্রপার রাইট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। সো এই স্ট্র্যাটেজিটা যদি আপনি ফলো করেন তাহলে মোটামুটি আগে যদি আপনি ব্রড অডিয়েন্সকে টার্গেট করতেন সেখানে যদি রেজাল্ট পেতেন একটা, এখন পাবেন 2টা, কারণ আপনি একটু ন্যারো করে দিচ্ছেন অডিয়েন্সটাকে, অর্থাৎ ডিফাইন করে দিচ্ছেন। সো এই সেম স্ট্র্যাটেজিটা আজকে আমরা আমাদের ক্লায়েন্টের এখানে স্পেসিফিক্যালি ইউজ করব, দেখব কীরকম রেসপন্স নিয়ে আসা যায়। সো থার্ড আরেকটা স্লাইড আমি এখানে রেডি করেছি, এটা হচ্ছে অ্যাডস ইনফো নিয়ে। মনে রাখবেন আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন ফেসবুক অ্যাডসের উপরে, ডেফিনেটলি আমার মতো করে এরকম একটা স্লাইড অথবা গুগল ডক্স ফাইল ওপেন করবেন, যেখানে বিস্তারিত লিখে দিবেন যে আপনার ক্লায়েন্টের কোন কোন ইনফরমেশনগুলো আছে অ্যাডসটা রান করার জন্য। যেমন এখানে খেয়াল করে দেখেন আমি এখানে অনেকগুলো কিন্তু অপশন রেখেছি। ইন্ডাস্ট্রি, আমার ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি হচ্ছে ওমেন্স ক্লথিং, লোকেশন অল বাংলাদেশ, এজ 20 থেকে 40, জেন্ডার হবে ফিমেল, অ্যাড বাজেট $70, ডিউরেশন 7 দিন, তার মানে পার ডে $10 করে। অ্যাড টাইপ এটা একটা ভিডিও, অবজেক্টিভ সেলস, মেসেঞ্জার প্ল্যাটফর্ম হবে মেসেঞ্জার, এবং কিওয়ার্ড কি হবে যেগুলো রিলিভেন্ট ওমেন্স ক্লথিং এর সাথে। এছাড়াও অ্যাডস ভিডিও ইউআরএল, আমার ক্লায়েন্ট একটা ভিডিও তার ফেসবুক পেজে পোস্ট করেছে এবং সেই পোস্টের লিঙ্কটা আমাকে শেয়ার করেছে, আমি এই লিঙ্কটাকেই জাস্ট অ্যাডস ক্যাম্পেইনে ইনভলভ করে দিব। সো এই ইনফরমেশনগুলো ডেফিনেটলি আমার আগে থেকে গুছিয়ে রাখতে হবে যেন আমার কাজ করতে গেলে ইজি হয়। সো এই বিষয়টা আপনারাও খেয়াল রাখবেন যখন আপনারা কোনো ক্লায়েন্টের কাজ করবেন বা নিজেদের কাজগুলো করবেন, একটু গুছিয়ে রাখবেন, তাহলে কি হবে ম্যানেজমেন্ট করতে ইজি হবে, আপনার বুঝতে সুবিধা হবে কোনটা কিভাবে কাজ করলো। সো চলুন আমরা একদম প্র্যাকটিক্যালি দেখে আসি কম্পিউটার স্ক্রিনে যে কিভাবে আমরা একটা ফেসবুক অ্যাডস আমরা ক্লায়েন্টের জন্য এখন প্র্যাকটিক্যালি রান করতে পারি। তার জন্য সর্বপ্রথম আমরা একটি গুগল ক্রোম ব্রাউজার এখানে ওপেন করে নিব, যেখান থেকে আপনি চলে আসবেন ফেসবুক অ্যাডস ম্যানেজারে। এখন ফেসবুক অ্যাডস ম্যানেজার কি, সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ফেসবুক পেজের অ্যাক্সেস কিভাবে নেবেন, আশা করছি এই বিষয়গুলো নতুন করে দেখানোর কিছু নাই, আপনারা আমার প্রিভিয়াসলি যে কোনো ক্লাস ফলো করলেই বুঝতে পারবেন। তারপরে যদি সংক্ষেপে একটু বলে দিই, একটা ক্লায়েন্টকে আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসটা দেই সেটা যদি ওয়েবসাইট সেলস না হয় অর্থাৎ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন হয়, সেক্ষেত্রে আমাদের কি কি অ্যাক্সেস নিতে হবে ক্লায়েন্টের থেকে? অনলি তার ফেসবুক পেজের অ্যাক্সেস নিলেই এনাফ।
তার মানে ক্লায়েন্টের ফেসবুক পেজের অ্যাক্সেসটা আপনি নিয়ে নেবেন এবং ক্লায়েন্টের যে অ্যাডস আছে বা যে ভিডিওটা আছে সেটা লিঙ্কটা সে আপনাকে প্রোভাইড করবে। জাস্ট এতটুকুই এনাফ, আর কোনো এক্সট্রা কোনো অ্যাক্সেস লাগবে না। কিন্তু যখন কোনো একটা ক্লায়েন্টের জন্য আপনি ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন বা অর্ডার নাও বা শপ নাও বাটন দিয়ে কোনো সেলস ক্যাম্পেইন করবেন, তখন ডেফিনেটলি আপনার ক্লায়েন্টের যে পিক্সেল আছে ওই পিক্সেলের পার্টনার অ্যাক্সেস লাগবে যদি সেট আপ করা থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে লগ ইন অ্যাক্সেসটা লাগবে, যেন আপনার অ্যাডস ম্যানেজার থেকে পিক্সেল ক্রিয়েট করে আপনার ক্লায়েন্টের অ্যাক্সেসটা আপনি বা পিক্সেলটা সম্পূর্ণভাবে সেট আপ করতে পারেন। তো ওইটা নিয়েও ইনশাল্লাহ একটা ক্লাস নিয়ে আসবো ওয়েবসাইট সেলসের ক্ষেত্রে, যেন আপনাদের বুঝতে আরও ইজি হয়। সো সর্বপ্রথম আমরা অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অ্যাডস আমরা কিন্তু এখনো রানিং আছে। সো অ্যাডস ম্যানেজারে আসার পর এখানে আমরা ক্রিয়েট যে বাটনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখন আমরা অ্যাডস এখানে ক্রিয়েট করব। এবার এখানে একটা বিষয় আছে যে আমরা তো মেসেজ ক্যাম্পেইন করব। এখন মেসেজ কিন্তু দুইভাবে করা যায়, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট মেসেজ, একটা কিন্তু সেলস মেসেজ। অর্থাৎ আমি চাইলে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেকশন করো মেসেজ নিতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। আবার আপনি যখন এখানে সেলসে ক্লিক করবেন এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং এই যে হোয়াটসঅ্যাপ। আমি দুইভাবে কিন্তু আমরা চাইলে মেসেজিংয়ে নিতে পারবো। এখন কোনটা আমরা আমাদের ক্লায়েন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, আমি অলরেডি এখানে লিখে দিয়েছি। আমরা এটা করব সেলস ক্যাম্পেইন। কেন সেলস ক্যাম্পেইন করব? আমার ক্লায়েন্ট আমাকে অলরেডি বলে দিয়েছে যে সে প্রিভিয়াসলি বেশ কিছু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করেছে তার ফেসবুক পেজে, মোটামুটি ভালো একটা এঙ্গেজ তার পেজে আছে বা অনেক মানুষ তার পেজের সাথে কানেক্টেড আছে। এখন সে স্পেসিফিক সেলসের উদ্দেশ্যে এই পোস্টটা করেছে যেন তার ভালো পরিমাণ একটা সেলস আসে। এক্ষেত্রে আমরা কি করব, সেলস ক্যাম্পেইনটা দিব। আর যদি কোনো ক্লায়েন্টের ফেসবুক পেজ একদম ব্র্যান্ড নিউ হয়ে থাকে, যদি সে মেসেজ বা সেলস চায়, সেক্ষেত্রে কখনোই শুরুতে সেলস ক্যাম্পেইনটা দিবেন না। শুরুতে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে শুরু করবেন, 2-3-4টা ক্যাম্পেইন করার পরে দেন হচ্ছে আপনি সেলস ক্যাম্পেইনে ফরওয়ার্ড হবেন। এতে আপনার অডিয়েন্স কোয়ালিটিটা বজায় থাকবে। তো যেহেতু আমার ক্লায়েন্টের ফেসবুক পেজ পুরনো, সে প্রিভিয়াসলি অনেক ক্যাম্পেইন করেছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে, বা এই ভিডিওটা স্পেসিফিক সেলসের জন্যই সে বানিয়েছে, সেক্ষেত্রে আমরা সেলস ক্যাম্পেইনটা সিলেকশন করব এবং কন্টিনিউতে প্রেস করব। আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যদি আমরা সিলেকশন করতাম তাহলে কিছু মেসেজ আসতো যারা এঙ্গেজ শপার বা আপনার ধরেন এঙ্গেজমেন্ট করবে কিন্তু সেলস হয়তো আলটিমেটলি আসবে না, এরকম কিছু অডিয়েন্স। কিন্তু আমি যখন সেলস অবজেক্টিভ সিলেকশন করলাম, এটার মানে হচ্ছে যে মোটামুটি আমার যে অডিয়েন্সগুলো আসবে সেগুলো সেলস রিলিভেন্ট। হ্যাঁ, ইরিলিভেন্ট অবশ্যই কাস্টমার থাকবে। ফেসবুক কখনোই আপনাকে 100% টার্গেট অডিয়েন্স দিবে না, তবে যেন আমরা 60% বা 70% টার্গেট অডিয়েন্সের কাছে যেতে পারি, এই জন্য আমাদের সেলস ক্যাম্পেইনটা আপাতত সিলেকশন করা। তো সর্বপ্রথম এখানে আমরা একটা নাম দিতে হবে। আমরা ক্লায়েন্টের যে ফেসবুক পেজের নামটা আছে ওই নাম অনুসারে আমি এখানে একটা নাম দিয়ে দিব। তো প্রথমত এই যে ভিডিও ইউআরএলটা আছে আমি এটা একটু কপি করে নিব এবং সেটা গুগল ক্রোমে এসে পেস্ট করে দিব। ওকে, সো আগে থেকে হচ্ছে ক্লায়েন্টের ফেসবুক পেজের অ্যাক্সেসটা নিয়ে রাখবেন যেন আপনার কাজটি করতে ইজি হয়। ওকে, ভিডিওটা চলে এসেছে। আমার ক্লায়েন্টের ফেসবুক পেজের নাম হচ্ছে শখ। আমি জাস্ট এটা একটু কপি করে নিচ্ছি, নামটা এখানে বসিয়ে দিব। আমি যেভাবে আর কি টাইটেল লিখে আপনারা আপনাদের মতো করে আপনাদের স্টাইলে টাইটেলটা লিখতে পারেন, এটা অন্য কেউ দেখবে না, জাস্ট হচ্ছে আপনিই দেখতে পারবেন সুবিধার্থে যে কোন অ্যাড ক্যাম্পেইনের নামটা কি দিয়েছেন, এই জন্য যেন মনে রাখা যায়, এই জন্য হচ্ছে এই ক্যাম্পেইনের নামটা দিতে হয়। সো আমি হচ্ছে আমার একটা স্টাইল আছে, আমি আমার স্টাইলটা ফলো করি, আপনারা চাইলে আপনাদের মতো করে ফলো করতে পারেন। আমি এখানে প্রথমত ক্লায়েন্টের ফেসবুক পেজের নামটা দিয়েছি, দ্বিতীয়ত আমার ক্লায়েন্টের জন্য এটা কত নম্বর ক্যাম্পেইন সেটা আমি এখানে দিয়েছি যে ফার্স্ট সেলস ক্যাম্পেইন। আবার সেকেন্ড টাইম যখন রান করবো আমি এখানে দিয়ে দেবো সেকেন্ড সেলস ক্যাম্পেইন। এক্ষেত্রে আমার মনে থাকবে আমার ক্লায়েন্টের জন্য টোটাল কয়টা ক্যাম্পেইন আমি রান করেছিলাম। এরপর দিব হচ্ছে আমি বাজেট। আমার ক্লায়েন্টের টোটাল বাজেট হচ্ছে $70। এরপর দিব ডিউরেশন, এটা হবে 7 ডেজ। এরপর আমি এখানে আরেকটা তারিখ দিয়ে দিব বা ডেট দিয়ে দিব, মানে কত তারিখে এটা শুরু হয়েছিল। এটা শুরু হয়েছে আজকে 18ই অগস্ট থেকে। ওকে, কপি করে দিলাম। এটা আমি কপি করে রাখবো যেন পরবর্তীতে আমি এইখানে এবং এইখানেও যেন আমি ব্যবহার করতে পারি, সেটা আমি একবার কপি করে রাখলাম। নিচের দিকে আসবো, এখানে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নেই, জাস্ট এখানে বাজেটে চলে আসবো। আমি সবসময় হচ্ছে ক্যাম্পেইন লেভেল থেকে বাজেটটা সেট করি, আপনারা চাইলে অ্যাডসেট লেভেল থেকেও সেট করতে পারবেন। দুইটার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, তবে আপনি যখন মাল্টিপল অ্যাডসেট নিয়ে কাজ করবেন তখন অবশ্যই একটা বিশেষ পার্থক্য থাকবে। সো ওইটা নিয়েও ইন ফিউচার কোনো ক্লাস আমি নিয়ে আসবো। তা আপাতত আমি হচ্ছে আপনার ক্যাম্পেইন বাজেটটা সিলেকশন করবো। আমি সবসময় এখান থেকে বাজেটটা সিলেকশন করি। সো ক্যাম্পেইন বাজেটে আসলাম। এখন এটাকে আমি ডেইলি বাজেটে দিব নাকি লাইফ টাইম বাজেটে দিব, এইটা একটা প্রশ্ন আসে যে ডেইলিতে দিব নাকি লাইফ টাইমে দিব। সো আমি যদি ডেইলি বাজেট দেই সেক্ষেত্রে আমি এখানে $10 দিয়ে দিব ডেইলি, এবং ডিউরেশন কয়দিন দিব, 7 দিন। তাহলে কি হবে, $70 স্পেন্ড হবে। আবার আমি যদি লাইফ টাইম বাজেটে দেই সেক্ষেত্রে আমি লাইফ টাইম দিব, এখানে সিলেক্ট করে দেবো একসাথে $70 এবং ডিউরেশন দিব 7 দিন। তাহলেও ফেসবুক 7 দিনই আমার অ্যাড ক্যাম্পেইনটা চালাবে এবং $70 স্পেন্ড হবে। এখন বিষয় হচ্ছে আমরা কোনটা ইউজ করব বা কোনটা আপনাদের জন্য ভালো হবে। মনে
রাখবেন আপনি যদি লাইফ টাইম বাজেট ব্যবহার করেন তাহলে একটা বাজেট সেট করবেন। এবার ফেসবুক যদি মনে করে যে আজকে ফার্স্ট দিন, আজকে সে ধরেন $70 থেকে $5 স্পেন্ড করলো, কিন্তু আগামীকাল দিনটা আবার ভালো যাচ্ছে, মার্কেট ভালো বা মানুষ এঙ্গেজ হচ্ছে ভালো, তখন সে একদিনেই $15 চাইলে স্পেন্ড করতে পারবে। তার মানে আপনি একটা বাজেট দিয়েছেন, বলে দেন নাই যে কোন দিন তুমি কত স্পেন্ড করবা, ফেসবুক নিজের মতো করেই বাজেট স্পেন্ড করবে। আজকে কম করতে পারে, কালকে একটু বেশি করতে পারে, তারপরের দিন আরও বেশি করতে পারে। যদি সে রেজাল্ট ভালো পায় তাহলে বেশি করবে, যদি সে রেজাল্ট খারাপ পায় সে অল্প ইনভেস্ট করবে। সেটা হচ্ছে রিস্ক ফ্রি একটা মাধ্যম। সো আপনারা লাইফ টাইম বাজেট সিলেকশন করতে পারেন, তবে বাজেট যদি আপনাদের কম হয় সেক্ষেত্রে আপনারা ডেইলি বাজেট ইউজ করবেন। যেমন $50 বেশি হলে আমি রিকমেন্ডেড করি লাইফ টাইম বাজেট ইউজ করতে পারেন আপনি চাইলে। আবার এখানে আরেকটা বিষয় চলে আসে, আমরা অনেকেই বলি যে ভাইয়া আমি চাচ্ছি সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত আমার অ্যাডস ক্যাম্পেইনটা চলবে, কিন্তু রাত 12টার পর থেকে যে সকাল 8টা পর্যন্ত এই সময়টাতে আমি আমার অ্যাডস ক্যাম্পেইনটা দেখাতে চাচ্ছি না মানুষের কাছে, কারণ এই সময় পারচেস আসে না, মানুষ শুধু শুধু দেখে চলে যায়, আমার কস্টিংটা বেড়ে যায়। তখন আমরা কি করব, ডেফিনেটলি লাইফ টাইম বাজেট ইউজ করব। লাইফ টাইম বাজেট ছাড়া আপনি কখনো এই টাইম শিডিউলটা করতে পারবেন না। সো আমি যেহেতু আমার ক্লায়েন্টের জন্য একটা বেস্ট পারফরমেন্স নিয়ে আসতে চাই, সেজন্য আমি এখানে লাইফ টাইম বাজেটটা ব্যবহার করব। সো লাইফ টাইম বাজেটটা সিলেকশন করলাম, বাজেট $70 দিয়ে দিয়েছি, এবং এইখানে একটা অপশন দেখেন ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। এটা আপনার অনেকগুলো বিড স্ট্র্যাটেজি থাকে। আমরা হচ্ছে যদি নতুন হয়ে থাকি, আমাদের ক্লায়েন্ট যদি নতুন হয়ে থাকে, তাহলে আমরা এখানে ডেফিনেটলি হাইস্ট ভলিউমটা রাখবো। পরবর্তীতে কস্ট পার রেজাল্ট গোল, ROAS গোল বা বিট ক্যাপ, এগুলো নিয়ে আমি একটা ক্লাস নিয়ে আসবো, সেখানে আরও বিস্তারিত এগুলো আমি দেখাবো। সো আপাতত আমরা একটা বেস্ট সেলস নিয়ে আসার জন্য বা একটা ভ্যালু নিয়ে আসার জন্য আমরা ফার্স্ট অপশনটাই সিলেকশন করব। এরপর এখানে একটা অপশন রয়েছে শো মোর সেটিংস, আমরা এখানে ক্লিক করব। অ্যাড সেট শিডিউলিং, বলেছিলাম না আমরা অ্যাডটা শিডিউল করতে পারবো চাইলে আমাদের পছন্দ মতো টাইমিংয়ে। সো আমরা এখানে নিয়ে চলে আসলাম। এবার এখান থেকে সেকেন্ড যে অপশনটা আছে সেট এ শিডিউল ফর দিস অ্যাডস, ওকে সিলেকশন করলাম, জাস্ট এটা আমরা সিলেকশন করে দিব। এখানে তেমন কোনো আমাদের কাজ নাই, জাস্ট এতটুকু কাজে ছিল। সেকেন্ড স্টেপে চলে আসবো, আপনি এখানে ক্লিক করলেও হবে, অথবা এখান থেকে নেক্সটে প্রেস করলেই আপনি অ্যাড সেট লেভেলে চলে আসবেন। এইটাকে বলা হয় অ্যাড সেট লেভেল বা সেকেন্ড স্টেপ। আমরা যে ক্যাম্পেইনটার নাম কপি করেছিলাম সেটা আমি একটু এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। এখানে জাস্ট ক্যাম্পেইনের বদলে লিখে দিব অ্যাড সেট, তাহলে আমার মনে থাকবে যে এটা ছিল আমার ক্যাম্পেইন লেভেল, এটা ছিল অ্যাড সেট লেভেল, বাকি সব কিছু কিন্তু সেম থাকবে। ওকে, নিচে আসলাম, এখানে কনভার্সন। আমার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকতো আমি এখানে ওয়েবসাইটটা সিলেকশন করতাম যে আমি ওয়েবসাইটে কনভার্সন নিতে চাচ্ছি। সো আমার ক্লায়েন্ট কিন্তু ওয়েবসাইট না, সে মেসেঞ্জারের মাধ্যমে সে মেসেজিংটা নিবে। তার জন্য আমরা এখানে মেসেজিং ডেস্টিনেশন নামে একটা অপশন আছে, আমরা এটাতে প্রেস করব। অর্থাৎ মেসেজিংয়ের মাধ্যমে আমরা চাচ্ছি কনভার্সনটা কাউন্ট হবে। সো আমরা এখানে মেসেঞ্জারটা সিলেকশন করে দিব, আপাতত মেসেজিং ডেস্টিনেশনটা দিয়েছি। ওকে, নিচের দিকে চলে আসবো। এবার রয়েছে ফেসবুক পেজ। আমার ক্লায়েন্টের যে ফেসবুক পেজ আছে সেটা তো আগে সিলেকশন করতে হবে। সো এই সেকেন্ড স্টেপ থেকে আপনি হচ্ছে পেজটা সিলেকশন করতে পারবেন। তো আমার এখানে অলরেডি একটা পেজ সিলেকশন করা আছে, তবে এটা আমার ক্লায়েন্টের পেজ না, আমি অন্য একটা পেজ এখানে অ্যাড করব। সো এইটা হচ্ছে ক্লায়েন্টের পেজের নাম, আমি যেহেতু আগে থেকে অ্যাক্সেসটা নিয়ে রেখেছি জাস্ট এখন কপি পেস্ট করলেই হবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এখানে তখনই আসবে যখন আপনার ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা অলরেডি আপনার কাছে থাকবে। তো আমি এটা সিলেকশন করে দিলাম। ওকে ওকে, এখন দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে। এইখানে মজার একটা বিষয় আছে, একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি। ফেসবুকে নতুন একটা আপডেট এসেছে 2025 সালে। এখানে বর্তমানে দুইটা অপশন আমরা দেখতে পাই, একটা হচ্ছে ম্যানুয়াল ডেস্টিনেশন, একটা হচ্ছে অটোমেটিক ডেস্টিনেশন। অটোমেটিক মানে হচ্ছে আপনার পেজের সাথে কানেক্টেড এইরকম কিছু মেসেজ ডেস্টিনেশনের কাছে ফেসবুক অটোমেটিক্যালি শো করবে। যেমন তার ফেসবুক পেজে দেখেন একটা হোয়াটসঅ্যাপ বাটন এখানে অ্যাড করা ছিল, এই জন্য এখানে হোয়াটসঅ্যাপটা দেখা যাচ্ছে। তার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামটা অ্যাড করা ছিল, এই জন্য ইনস্টাগ্রামটা দেখা যাচ্ছে। আর মেসেঞ্জার তো ডিফল্ট আকারে সবসময় থাকে, এই জন্য মেসেঞ্জারটা দেখা যাচ্ছে। এখন আমি যদি এই ফার্স্ট স্টেপটা অ্যাপ্লাই করি যে অটোমেটিক ডেস্টিনেশন, তাহলে কি হবে, কোনো মানুষের কাছে মেসেঞ্জার শো করবে, কোনো মানুষের কাছে ইনস্টাগ্রাম শো করবে, আবার কোনো মানুষের কাছে হোয়াটসঅ্যাপ শো করবে। অ্যাড কিন্তু একটাই, কিন্তু একটা অ্যাডের মধ্যে আমি এখানে তিনটা ভ্যারিয়েশন দিতে পারছি। এটা কাদের কাছে ফেসবুক কখন শো করবে, মনে করেন আমি একজন কাস্টমার, আমি ওমেন্স ক্লথিং নিয়ে আগ্রহী, কিন্তু আমি অধিকাংশ সময় হচ্ছে এমন কিছু অ্যাডে ক্লিক করি যেগুলোতে বাটন হিসেবে হোয়াটসঅ্যাপ দেওয়া ছিল, এবং আমি মেসেঞ্জারের চাইতে হোয়াটসঅ্যাপে বেশি কমিউনিকেশনটা কন্টিনিউ করি। সেক্ষেত্রে আমার এই অ্যাডসটা যদি আমার সামনে আসে আমি হোয়াটসঅ্যাপ বাটনটা দেখতে পারবো। কিন্তু আপনি ধরেন ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ, আপনি ইনস্টাগ্রামটাকে বেশি ফলো করেন, সেক্ষেত্রে আপনার ওইখানে ইনস্টাগ্রাম দেওয়া থাকবে। আবার অন্য কেউ যদি মেসেঞ্জারে বেশি ইন্টারেস্টেড থাকে তাহলে তার সামনে মেসেঞ্জারটা দেওয়া থাকবে। সো ফেসবুক কাস্টমারের বিহেভিয়ার বুঝে তার সামনে যে ডেস্টিনেশনটা আছে যেটা ভালো হবে সেটা ফেসবুক রিকমেন্ডেড করবে। সো এটাই হচ্ছে অটোমেটিক ডেস্টিনেশন, এটা দিলে ডেফিনেটলি ভালো হয়। তবে আমার যে ক্লায়েন্ট যেহেতু আমাকে স্পেসিফিক বলে দিয়েছে যে ভাই আমি মেসেঞ্জারে করতে চাই বা মেসেঞ্জারটা তার জন্য উপযোগী হবে, সেক্ষেত্রে আমি এখানে মেসেজিং ডেস্টিনেশনটাই দিয়ে দিব। কারণ এই তিনটা প্ল্যাটফর্মের চাইতে মেসেঞ্জারটাই বর্তমানে বেশি জনপ্রিয় বাংলাদেশের প্রেক্ষাপটে। সো আমি এটা অফ করে দিব।
এই যে ইনস্টাগ্রামটা আছে আমি এইটা অফ করে দিব, জাস্ট মেসেঞ্জারটা আমি এখানে অন রাখবো। তাহলে একটা প্ল্যাটফর্মে আমার এসএমএস গুলো আসছে, সেটা হচ্ছে অনলি মেসেঞ্জার। নিচের দিকে স্ক্রল ডাউন করব, পারফরমেন্স গোলস এখানে ক্লিক করবেন। এখানে ডেফিনেটলি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনটা রাখবেন। উপরে দেখেন আরেকটা বাটন আছে, আমি একটু দেখিয়ে দেই। প্রথমটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস এবং দ্বিতীয়টা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। এই দুটার মধ্যে পার্থক্যটা কি? কনভার্সন মানে হচ্ছে আপনি ধরেন একটা ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন দিয়েছেন, লাইক অর্ডার নাও বাটন সেট করে। যখন আপনি ওয়েবসাইটে অর্ডার নাও বাটন দিবেন তখন ডেফিনেটলি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনটা দিবেন। কনভার্সন মানে হচ্ছে সেলস হওয়া। আর এখানে হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। কনভারসেশন মানে কি? মেসেজ আসা, যে নর্মালি কতগুলো এসএমএস আসে। সো আমরা যদি মেসেজ ক্যাম্পেইন করে থাকি তাহলে আমাদের ডেফিনেটলি সেকেন্ড স্টেপটা ফলো করতে হবে, আর ওয়েবসাইটে দিলে আমরা ফার্স্ট স্টেপটা ফলো করব। সো আমরা তো আপাতত মেসেঞ্জারে করছি, তার জন্য আমরা কি দেবো? এই সেকেন্ড স্টেপটা ফলো করব। নিচের দিকে চলে আসবো, বাজেট অ্যান্ড শিডিউল। বাজেটটা তো আমরা ফার্স্ট স্টেপে আগে থেকেই সিলেকশন করে দিয়েছিলাম, এবার জাস্ট শিডিউল করে দিব যে কয়টা থেকে কয়টা শুরু হবে। সো ধরেন 18ই আগস্ট, এখন বাজে 12টা 43, আমি চাচ্ছি ধরেন ঠিক 1টা বাজে হচ্ছে এটা রান হবে। তাহলে 13টা মানে হচ্ছে একটা, এটা কিন্তু একটা গ্লোবাল টাইমে দেওয়া। অনেকের এখানে গ্লোবাল টাইম থাকতে পারে যে 12টা 13টা 14টা 15টা, আবার অনেকের এখানে বাংলাদেশি যে টাইমটা আছে এশিয়ার টাইম ওইটা থাকতে পারে, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আমার এখানে গ্লোবাল টাইমটা দেওয়া আছে, এজন্য আমি এখানে 13টা দিয়ে দিয়েছি। 13টা মানে কয়টা? একটা। এবার শেষ হবে কয়টা? আপনি যখন লাইফ টাইম বাজেট সিলেকশন করবেন ডেফিনেটলি আপনাকে ইন্ডিং ডেট দিতে হবে। ইন্ডিং ডেট না দিলে অ্যাডস ক্যাম্পেইনটা রান হবে না। এই যেখানে দেখতে পাচ্ছেন ইরর চলে এসেছে, তো আমরা এখন ইন্ডিং ডেটটা দিয়ে দিব। তো 18 তারিখ থেকে 7 দিন, কয় তারিখ হয় সেটা আমরা একটু হিসেব করি চলেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এই 7 দিন, এবং এটা শেষ হবে 25 তারিখে। ওকে, 25 তারিখ কয়টায় শেষ হবে? আমি যেহেতু 1টা বাজে শুরু করেছিলাম, এটা 1টা বাজেই শেষ হয়ে যাবে। মানে যখন শুরু করব তখন শেষ হবে। আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া ফেসবুকের কি অ্যাডসের বিষয়টা এইরকম যে রাত 12টা পার হয়ে গেলে একদিন হয়ে যাবে? এখন আমি রাত 11টা বাজে একটা অ্যাড পাবলিশ করলাম, কিন্তু রাত 12টার পর কি এটা একদিন কাউন্ট হবে? অ্যান্সারটা হচ্ছে না। আপনি যখন পাবলিশ করবেন তখন থেকে শুরু করে পরের দিন ওই টাইমিং পর্যন্ত একদিন কাউন্ট হবে। আপনি যদি রাত 1টা বাজে পাবলিশ করেন তাহলে তার পরের দিন রাত 1টা পর্যন্ত 24 ঘন্টা কাউন্ট হবে। এইভাবে বেসিক্যালি কাজ করে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা টাইম শিডিউল করে দিয়েছি, একটা বাজেট শিডিউল করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে শিডিউল করে দিলাম যে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আমার অ্যাডস ক্যাম্পেইনটা চলমান থাকবে। তারপরেও দেখতে পাচ্ছেন একটা ইরর এখানে দেখা যাচ্ছে। এটা মানে হচ্ছে, মনে আছে আমরা ফার্স্ট স্টেপে কি করেছিলাম? আমরা এখানে যেন টাইমিং শিডিউল করতে পারি এজন্য কিন্তু এই অপশনটা আমরা অন করে দিয়েছিলাম। এই যে এটা যখনই আমরা অন করেছি আমাদের এই সেকেন্ড স্টেপে এই অপশনটা কিন্তু একটা চলে এসেছে, একটা ইরর। এখন এটা আমরা একটা সলিউশন করব। নিচের দিকে আসবো, আসার পর এই যে এখানে শো মোর নামে একটা বাটন আছে, আমরা এখানে ক্লিক করব। দেখে এখানে কোনো অপশন আছে কিনা একটু ওয়েট করবো আমরা। ওকে, এখানে দেখতে পাচ্ছি না, তার জন্য নিচের দিকে চলে আসবো। এইখানে দেখেন শো মোর সেটিংস, আমরা এখানে ক্লিক করবো। এটা কিসের আন্ডারে? এটা হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল, এইটার আন্ডারে শো মোর সেটিংসে প্রেস করবো। এবার এখানে একটা অপশন দেখেন অ্যাড সেট শিডিউলিং, আমরা জাস্ট এখানে ক্লিক করবো। এইবার আমরা আমাদের মতো করে আমাদের শিডিউলটা করতে পারবো, যে আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত আমার অ্যাডসটা দেখাতে চাই বা সপ্তাহে কয়দিন। যেমন আজকে হচ্ছে 18 তারিখ থেকে 25 তারিখ যেহেতু চলবে, সো আজকে সোমবার, তো সোমবার থেকে আমরা শুরু করব। এই যে এখানে সোমবার দেওয়া আছে, সোমবার কয়টা পর্যন্ত চলবে? আমি চাচ্ছি রাত 12টা পর্যন্ত চলবে। ওকে, এটা শুরু হবে সকাল 9টা থেকে। এই যে সকাল 9টা AM, 10টা 11টা 12টা 1টা 2টা এরকম করে করে রাত 9টা। আর এখানে আছে আপনার এই যে 10 11 12 এই পর্যন্ত চলবে। ওকে, তার মানে আমি চাচ্ছি সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত আমার এই অ্যাডসটা চলমান থাকবে। এই জন্য আমি এইভাবে হচ্ছে শিডিউলটা করে দিলাম। এটা সোমবারে, ঠিক হচ্ছে আমার মঙ্গলবারও এরকম সেম শিডিউল হবে। সপ্তাহে তো 7 দিন, সেই 7 দিনে কি হবে? সেম শিডিউলটা আমার হবে। আমি এখান থেকেও সিলেকশন করতে পারি কষ্ট না করে। ওকে, একসাথে 7 দিনই সিলেকশন করে দিলাম, হয়ে গেছে। আমি দেখেন সকাল 9টা থেকে শুরু হবে আমাদের অ্যাডস, রাত 12টা পর্যন্ত। মানে এই যে মাঝখানে যে আওয়ারগুলো আছে, যে ফাঁকা, এগুলাতে কি হবে না? কোনো অ্যাডস স্পেন্ড হবে না। তার এই সময়টা হলে আমাদের অ্যাডসটা ফেসবুক অটোমেটিক্যালি অফ করে দিবে। অফ করবে না, সে একটু স্টপ করে দিবে বা পজ করে দিবে। আবার যখন সকাল 9টা বাজবে সে অটোমেটিক্যালি ডলারটা স্পেন্ড করবে। অ্যাড কিন্তু ঠিকই অ্যাক্টিভ থাকবে, কিন্তু এই সময়টাতে ডলার স্পেন্ড হবে না। আর এই সময়টাতে যেগুলো আমরা সিলেকশন করেছি এগুলোতে ডলার স্পেন্ড হবে। এতে কি হবে? আমাদের ডলারের খরচটা বেঁচে যাবে। যেমন এই সময়টাতে যদি ফেসবুক $1 ধরেন খরচ করতো, এই $1 আমার সেলস নাও আসতে পারে, কারণ এই টাইমে হচ্ছে অনেকেই সেলস করে না বা অর্ডার করে না, বা মেসেজ করলে তো আমরা
রিপ্লাই দিতে পারবো না যারা হচ্ছে পেজের অ্যাডমিন আছে, সেক্ষেত্রে কি করলাম, আমি টাইমটা শিডিউল করে দিলাম। সো ডেফিনেটলি এটা ভালো। নিচের দিকে চলে আসবো, এরপর রয়েছে অডিয়েন্স, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। অডিয়েন্স সেকশনে দুই টাইপের অডিয়েন্স হয়, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আর একটা হচ্ছে ম্যানুয়াল অডিয়েন্স। সো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স কোনটা? বর্তমানে ডিফল্ট আকারে আমাদের সামনে যে অডিয়েন্সটা থাকে সেটাকে বলা হয় অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ প্লাস অন, অর্থাৎ আমাদের যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা আছে এটা অন আছে। সো এইটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আপনি ধরেন এখানে স্কিন কেয়ার রিলিভেন্ট কিছু কিওয়ার্ড দিয়েছেন, কিন্তু আপনার কিওয়ার্ড সিলেকশনে ভুল হয়েছে, আপনি প্রপার অডিয়েন্সকে টার্গেট করতে পারেন নাই। সেক্ষেত্রে কি হবে, ফেসবুক নিজে থেকে তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সে নিজের মতো করে টার্গেটিং করবে, নিজের মতো করে রিলিভেন্ট কাস্টমারের কাছে আপনার অ্যাডটা পৌঁছানোর পর সে দেখবে কোন অডিয়েন্স থেকে সে রেসপন্সটা ভালো পাচ্ছে। যদি সে মনে করে যে বাংলাদেশের ঢাকা সিটিতে সে সবচেয়ে বেশি ভালো রেসপন্স পাচ্ছে, তাহলে সম্পূর্ণ বাজেটটা চেষ্টা করবে সে আপনার ইন্ডাস্ট্রি রিলিভেন্ট ঢাকা সিটির মধ্যেই সম্পূর্ণ বাজেটটা স্পেন্ড করার জন্য। এটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আপনি কিছু বাহাদুরি ফেসবুকের হাতে ছেড়ে দিচ্ছেন, ফেসবুক নিজের মতো করে অডিয়েন্সগুলোকে চাইলে চেঞ্জ করতে পারবে। যেমন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি টার্গেট করলাম অনলি মেল, কিন্তু এখানে ফিমেলদের কাছে আমার একটা যেতে পারে, যেহেতু এখানে ফেসবুক অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের কাছাকাছি আমরা দিয়েছি। সো আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি হচ্ছে ওমেন্স ক্লথিং, সো এখানে কিন্তু ছেলেদের খুব একটা কাজ নেই। সেক্ষেত্রে আমি এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা দিব না, আমি দিব হচ্ছে একদম ম্যানুয়াল অডিয়েন্স। সেক্ষেত্রে আমি কি করব, ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাডস, আমি এখানে ক্লিক করব। এবার এখান থেকে আমি ক্লিক করব সুইচ সেটআপ। যদি আমি এইটাতে প্রেস করি স্টে ইন কারেন্ট সেটআপ, তার মানে হচ্ছে আমি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে আছি, আর সুইচ সেটআপ মানে হচ্ছে আমি ম্যানুয়াল অডিয়েন্সে কনভার্ট হচ্ছি। সো আমি ম্যানুয়াল অডিয়েন্সেই যাব। সো সুইচ সেটআপে প্রেস করলাম। এখন ম্যানুয়াল অডিয়েন্সে যাওয়ার পর আমি যদি এখানে জেন্ডার অনলি ফিমেল দেই, তাহলে ফেসবুক প্রায় 90% চেষ্টা করবে ফিমেলদের কাছে পৌঁছানোর জন্য, মেলদের কোনো মেসেজ আসবে না। তবে এখানে একটা বিষয় আছে, দেখেন আমি যখন এখানে ওমেনটা সিলেকশন করলাম, নিচে কিন্তু একটা বাটন চলে এসেছে ইউজ অ্যাজ সাজেশন। আপনি যদি এটা টিক মার্ক দিয়ে রাখেন, সেক্ষেত্রে ফেসবুক চাইলে ছেলেদের কাছেও পৌঁছাতে পারবে, কারণ আপনি এটা সাজেশন হিসেবে দিয়েছেন যে ওমেন্সটা একটা সাজেশন, যে তুমি চাইলে ওমেন্সদের কাছেও পৌঁছাতে পারো, কিন্তু চাইলে তুমি মেন্সদের কাছেও পৌঁছাতে পারবা। কিন্তু আমরা যখন এটা আমরা উঠিয়ে দিব টিক মার্কটা, তার মানে হচ্ছে তুমি স্পেসিফিক ওমেনদের কাছেই পৌঁছাবা, ছেলেদের কাছে যেন না যায় এটা খেয়াল রাখবা। এখন ফেসবুক চেষ্টা করবে 100টা SMS আসলে 90 থেকে 95টা SMS এর জন্য ফিমেলরা করে, বাকি হয়তো 2-4টা একটু ভুলবশত আসতে পারে, কারণ ফেসবুক কখনোই 100% আপনাকে টার্গেট অডিয়েন্স দিবে না। তো আমরা কি করব, ওমেন্সটা এখানে দিচ্ছি। এবার হচ্ছে এজ। আমি যদি আমার ক্লায়েন্টের একটু ভিডিওটার দিকে খেয়াল করি, দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু 3 পিস কালেকশন আছে। এখন এই 3 পিসগুলো কারা নিতে পারে, এখানে দাম দেখতে পাচ্ছেন 1350 টাকা দেওয়া আছে। সো 1350 টাকার একটা 3 পিস কালেকশন কারা নিতে পারে, লাইক যারা 20 বছর থেকে অ্যাভারেজে 40 বা 45 পর্যন্ত আছে। সো আমি বেশি উপরে যাব না, আমি একটু ন্যারোর মধ্যে রাখতে চাচ্ছি। সো 20 থেকে 35 বা 38 বা 40 এর মধ্যে আমি রাখতে চাই। আর 20-এর নিচে কেন দিব না, কারণ 20-এর নিচের যে মেয়েরা তারা অধিকাংশ সময় হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসটা ক্যারি করে, 3 পিস খুব কম পরে, আর তাদের কাছে টাকা পয়সা অনেক সময় দেখা যায় থাকে না একটা অর্ডার করার জন্য। কিন্তু 20 প্লাস হলে বা 20-এর থেকে হলে মোটামুটি তাদের হাতে একটা অ্যামাউন্টও থাকে এবং তারা 3 পিস ক্যারি করে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে অডিয়েন্সটা দিয়ে দেব এজ 20 থেকে, এখানে সর্বোচ্চ 65 না, আমরা এখানে 40 বা 38 পর্যন্ত দিলেই এনাফ। সো আমি এখানে 40টা দিয়ে দিচ্ছি। এবং এখানেও দেখেন ইউজ অ্যাজ সাজেশন, অর্থাৎ আমি যদি এটা টিক মার্কটা উঠিয়ে দিই, তার মানে এর মধ্যেই সে চেষ্টা করবে রেজাল্ট এনে দেওয়ার। আর যদি আমি সাজেশন দিয়ে দিই, তাহলে কি হবে, সে চাইলে 45 বছর বয়সে একটা মানুষের কাছেও একটা দেখাতে পারে। তো আমি এটা সাজেশন হিসেবে সেট করব, কারণ আমি এখানে 40 দিয়েছি। এমনও হতে পারে যে 42 বছরের একজন মহিলা, সে খুবই আগ্রহ একটা 3 পিস পারচেস করার জন্য, এখন তার কাছে যদি না যায় আমরা কিন্তু সেলসটা কনভার্ট করতে পারবো না। এই জন্য আমি এটাকে ইউজ অ্যাজ সাজেশন হিসেবে দিয়ে দিলাম। আর লোকেশন অল ওভার বাংলাদেশ, আমার ক্লায়েন্টের লোকেশনটা আমরা এখানে বাংলাদেশ রাখবো। সো এই জন্য আমি এখানে অল ওভার বাংলাদেশই রেখে দিলাম। যদি আপনারা এখানে আরও ন্যারো ডাউন করতে চান, আপনি এখানে স্পেসিফিক বাংলাদেশের যে কয়েকটা সিটি আছে, লাইক ঢাকা সিটি, চট্টগ্রাম সিটি, সিলেট সিটি বা ফেনী আছে, এরকম বেশ কিছু আপনি এখানে লোকেশন দিয়ে দিতে পারেন, তাহলে স্পেসিফিক টার্গেট করার জন্য। আমি এখানে 2টা বিষয়ে কাজ করব। আপাতত আমি এখানে বাংলাদেশ দিয়েছি। আমার ক্লায়েন্টের ফেসবুক অ্যাডসটা যখন 2 দিন কমপ্লিট হবে, অর্থাৎ 48 ঘন্টা কমপ্লিট হবে, তখন ক্লায়েন্টের থেকে আমি একটা ফিডব্যাক নিব যে রেসপন্স কোয়ালিটি কেমন, কাস্টমার কোয়ালিটি কেমন। সে যদি বলে যে না কাস্টমার কোয়ালিটি খুব একটা ভালো আসছে না বা সেলস খুব একটা কনফার্ম করা যাচ্ছে না, তখন আমি কি করব, সব সেম থাকবে, আমি জাস্ট লোকেশনটা নিয়ে কাজ করব। এখন বর্তমানে অল বাংলাদেশ দেওয়া
দেওয়া আছে তখন আমি এডিট করে আমি স্পেসিফিক কিছু প্রিমিয়াম সিটি দিয়ে দিব। প্রিমিয়াম বলতে বোঝাচ্ছে যেখানে 3 পিস বেশি পারচেস হয় এইরকম কিছু সিটি আমি এখানে দিতে পারি। তখন কি হবে, কাস্টমার কোয়ালিটি আরেকটু ভালো আসবে। তো আপাতত আমি এখানে অল ওভার বাংলাদেশটাই রাখলাম, এজ দিয়েছি, জেন্ডার দিয়েছি, এরপর রয়েছে ডিটেইল টার্গেটিং। এখন হচ্ছে আমাদের যে কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা আছে যেটা আমরা এইখানে ফলো করেছিলাম, এই স্ট্র্যাটেজিগুলো আমরা এখন ফলো করব। সবার প্রথমে আমরা কি করব, আমাদের মেইন কিওয়ার্ডগুলো দিয়ে দেব। সেটা 5টা হতে পারে, 6টা হতে পারে, 10টা হতে পারে, 20টা হতে পারে। তবে অতিরিক্ত পরিমাণে কিওয়ার্ড ব্যবহার করবেন না, একটু মিনিমালিস্টের মধ্যে রাখবেন। সো আমার ক্লায়েন্টের যেহেতু ওমেন্স ক্লথিং, আমি এখানে কিছু রিলিভেন্ট ক্লথিং রিলিভেন্ট আপনার কিওয়ার্ড দিয়ে দিব। যেমন ওমেন্স ক্লথিং লিখলাম, একদম প্রথমেই দেখেন একটা কিওয়ার্ড আছে, পাশে কি দেওয়া, ইন্টারেস্ট। ডেফিনেটলি যারা ওমেন্স ক্লথিং আগ্রহী এইরকম পার্সনদের কাছে আমি পৌঁছাতে চাই, তার জন্য আমি এই প্রথমটা সিলেকশন করে দিলাম, একটা কিওয়ার্ড দিয়েছি। আবার আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন রিলিভেন্সি কিন্তু আরও বেশ কিছু কিওয়ার্ড এখানে সাজেশনে আসছে। তো আমি এখানে কি দিতে পারি, ড্রেসেস, যারা ড্রেস পছন্দ করে এইরকম পার্সন। এখানে আরেকটা বাটন দেখবেন ক্লথিং নামে কিন্তু আরেকটা কিওয়ার্ড আছে। এখন আমি এই ক্লথিংটা সিলেকশন করব না, কারণ ক্লথিংয়ের মধ্যে কিন্তু মেন্স ক্লথিংও চলে আসে, ছেলেদের শার্ট, টি শার্ট এগুলোও কিন্তু চলে আসে, কিন্তু আমি কিন্তু স্পেসিফিক ওমেন্সের জন্য রান করতে চাচ্ছি। এই জন্য আমি জাস্ট একটাই এখানে কিওয়ার্ড দিলাম, ওমেন্স ক্লথিং। এরপরে হচ্ছে ড্রেসেস। তারপর এরপর আপনার এখানে আর কি কি কিওয়ার্ড আছে সেটা আপনি এখানে দিতে পারেন। যেমন পার্টি ড্রেস আছে, ফ্যাশন অ্যাক্সেসরিজ আছে, বা টি শার্ট আছে, এই যে বুটিক্স। যদি এটা বুটিক্স রিলিভেন্ট কিলে আমি জানি না। তারপর হচ্ছে আমরা এখানে দিতে পারি যেমন একটা কটন, দেখি তো কটন রিলিভেন্ট কোনো কিওয়ার্ড আছে কিনা, যে কটন 3 পিস। এরকম সার্চ করে করে দেখবেন ফেসবুকে যে সবসময় কিওয়ার্ডগুলো সেম টু সেম থাকবে, বিষয়টা এমনটা না। ওকে, আমি যখন এখানে কটনটা লিখলাম দেখতে পাচ্ছেন কটন রিলিভেন্ট কিছু কিওয়ার্ড আমার সামনে চলে এসেছে। এটা ক্রাফট সাপ্লাইজ, ওকে এটা কটন, কিন্তু কটনের মধ্যে আমার লাগবে হচ্ছে 3 পিস। সো আমরা এখানে সার্চ করে দেখবো যে কটনের পাশে আমরা যদি এখানে ওমেন্স ক্লথিং লিখি, যে কটন ওমেন্স ক্লথিং বা কটন 3 পিস, তাহলে কোনো কিওয়ার্ড আসে কিনা। ওকে, আমি এখানে সার্চ করলাম কটন ওমেন্স ক্লথিং লিখে। ওকে, কটন ওমেন্স ক্লথিং লিখার পর আমার সামনে এইটা এসেছে, ওমেন্স ক্লথিং ব্র্যান্ড। এটাও ক্লথিং রিলিভেন্টস, আমরা এটা ইউজ করতে পারি। তো আমি এখানে 3টা কিওয়ার্ডই ইউজ করলাম রিলিভেন্ট ইন্ডাস্ট্রির। আর দেখি কোনো কিওয়ার্ড আমাদেরকে সাজেশন করে কিনা, এখানে যদি থাকে সেটা আমরা করতে পারবো। এগুলা রিলিভেন্ট কিওয়ার্ড আমার কাছে আর মনে হচ্ছে না, সেটা আপাতত থাকবে। সো আমি এখানে ইন্টারেস্টে 3টা কিওয়ার্ড দিয়েছি। এখন আমাদের কিন্তু কিওয়ার্ডের অনেকগুলো টাইপ আছে, আমি জাস্ট একটা টাইপ এখানে ইউজ করেছি, ইন্টারেস্ট। এখন আমরা কি করব, কোর কিওয়ার্ড ইউজ করব। কোর কিওয়ার্ডও কিন্তু অলরেডি ইউজ করে ফেলেছি, সেটা হচ্ছে এই যে ওমেন্স ক্লথিং, এটাই কিন্তু আমার কোর কিওয়ার্ড। সো কোর কিওয়ার্ড ইউজ করা হয়েছে, এখানে ইন্টারেস্টের কিওয়ার্ডও ইউজ করা হয়েছে। এবার রিলিভেন্ট কিওয়ার্ড, আমার ইন্ডাস্ট্রি কিন্তু ওমেন্স ক্লথিং, কিন্তু এখানে দেখেন আমি রিলিভেন্টও কিন্তু 1-2টা কিওয়ার্ড এখানে যে ইউজ করেছি। সো রিলিভেন্ট কিওয়ার্ডটা আমরা এখানে ইউজ করে ফেললাম। এবার হচ্ছে আমাদের বিহেভিয়ার কিওয়ার্ড এবং ডেমোগ্রাফিক কিওয়ার্ড, এগুলো ইউজ করতে হবে। যেমন আমাদের এই 3 পিসটা কারা পারচেস করতে পারে, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কিন্তু চাইলে পারচেস করতে পারে, অথবা যারা ম্যারিড, নিউলি ম্যারিড হয়েছে বা বিয়ে করেছে এরকম পার্সনের কাছেও আমরা কিন্তু চাইলে পৌঁছাতে পারি। যেমন আমি যদি এখানে একটু এডুকেশনে যাই, এডুকেশন লেভেলে আসি, বাচ্চারা কিন্তু অনেক সময় 3 পিস পরে না, যারা ছোট এজের মানুষ, যেমন যারা হচ্ছে মাস্টার্স ডিগ্রিতে অলরেডি পড়াশোনা করছে এরকম পার্সনের কাছে আমরা পৌঁছাতে পারি, মানে এডুকেশনাল কোয়ালিটিফুল অডিয়েন্স। এরপর যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে। ওকে, এই 2টা কিওয়ার্ড আমি দিলাম, আমার ক্লথিং রিলিভেন্ট বা ওকে এই 2টা কিওয়ার্ড দিলাম, এডুকেশনাল রিলিভেন্ট, যেহেতু একটু কোয়ালিটিফুল অডিয়েন্স যেন আমাদের কাছে শো হয়। এরপর আমরা এখানে কি দিতে পারি, আর রিলিভেন্ট যদি কোনো ইন্ডাস্ট্রি হয় লাইক ডেমোগ্রাফিক আর বিহেভিয়ার রিলিভেন্ট, সেক্ষেত্রে আমরা সেগুলো এখানে দিতে পারবো। আমরা এখানে আরেকটা কিওয়ার্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে ম্যারিড, কারণ অধিকাংশ ম্যারিড পার্সনরা কি করে 3 পিস ব্যবহার করে বা 3 পিস ইউজ করে বা পরিধান করে, সেক্ষেত্রে আমরা এখানে ম্যারিডটা দিতে পারি। সেক্ষেত্রে ফেসবুক এই ম্যারিডদের কাছে যারা আছে এদের কাছেও পৌঁছাবে, সেটা সিলেকশন করে দিলাম। ওকে, মোটামুটি কিছু কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম, দেখেন 6-7টার মতো কিওয়ার্ড হবে। এবার এখানে একটা বাটন দেখেন, আমি একটু স্পেসিফিক্যালি দেখিয়ে দেই। এই যে একটা বাটন আছে ডিফাইন ফার্দার, আমরা এখানে প্রেস করব যদি আমরা আমাদের অডিয়েন্সটাকে ন্যারো করতে চাই। তো আমি এখানে ডিফাইন ফার্দারে প্রেস করলাম। এখন এখানে আরেকটা সার্চ বক্স চলে আসছে, এখানে আমি কি দেব, এখানে আমি বেশি কিছু কিওয়ার্ড দিবেন না, সর্বোচ্চ 2 থেকে 3টা কিওয়ার্ড ইউজ করবেন ডিফাইন ফার্দারে, এর বেশি কিওয়ার্ড ইউজ করবেন না। সো আমি এখানে ওমেন্স ক্লথিংটা দিয়ে দিব। আমি এখানে ডিফাইন ফার্দারে ওমেন্স ক্লথিং রিলিভেন্ট কিছু কিওয়ার্ড আমি এখানে সিলেকশন করব। ওকে, এখানে দেখতে পাচ্ছি ওমেন্স ক্লথিং একটা কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম, আর একটা কিওয়ার্ড আমি এখানে দিতে পারি, সেটা হচ্ছে ড্রেস, অর্থাৎ ওমেন্স ক্লথিং একটা, ড্রেস হচ্ছে আরেকটা হচ্ছে সালোয়ার কামিজ। দেখি এটা লিখলে আসে কিনা। আগে একটা কিওয়ার্ড ছিল সালোয়ার কামিজ নিয়ে, না এখন আর নাই, এটা উঠে গেছে। ফেসবুকের এই কিওয়ার্ড কিন্তু ডে বাই ডে আপডেট হয়, গত বছর যে কিওয়ার্ডগুলো আপনি ইউজ করেছেন হয়তো এই বছর নাও থাকতে পারে, সেটাও খেয়াল রাখবেন। তো দেখেন আমি কিন্তু এখানে দিয়েছি মাস্টার্স ডিগ্রি, এটা মানে কি যারা অলরেডি মাস্টার্স ডিগ্রিতে পড়াশোনা করছে বা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা ম্যারিড পার্সন, এদের মধ্যে যারা আবার ওমেন্স ক্লথিং পছন্দ করে বা ওমেন্স ক্লথিং ইন্টারেস্ট আছে বা ড্রেসেসে ইন্টারেস্ট আছে এরকম পার্সনদের কাছে এখানে আমি আরেকটা ডিফাইন ফার্দারে ক্লিক করব। বেশি করা কিন্তু
ঠিক না, সর্বোচ্চ 2 স্টেপ এবং 3 স্টেপ, এর বেশি কখনোই করবেন না, এতে অডিয়েন্স বেশি ন্যারো হয়ে যাবে, অতিরিক্ত ন্যারো করাও ভালো না। এখানে আমি আরেকটি স্টেপ ন্যারো করবো, এখানে আমি কি দিতে পারি, যেমন এঙ্গেজ শপার একটা কিওয়ার্ড দিলাম, এদের মধ্যে যারা মোটামুটি এঙ্গেজ শপার রিলিভেন্ট বা সেলস রিলিভেন্ট কাস্টমার এবং অনলাইন শপিং রিটেইল, যারা হচ্ছে রিটেইলে মোটামুটি অনলাইনে টুকটাক কেনাকাটা করে বা অনলাইন শপিং রিলিভেন্ট পারসন। তো এবার যদি একটু স্ট্র্যাটেজিটা একটু ফলো করেন, প্রথমে আমি বেশ কিছু কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম। এই যে 5 টাইপের কিওয়ার্ড আছে এগুলাই হচ্ছে রিসার্চ করে 8-10টা কিওয়ার্ড হবে, সেই 8-10টা বা 12টা কিওয়ার্ড আপনি এখানে ফার্স্টে দিয়ে দিবেন সবগুলা, যে কারা কারা পারচেস করতে পারে, কারা কারা ইন্টারেস্টে আছে ইন্ডাস্ট্রি কি নিয়ে এই বিষয়গুলা। এবং সেকেন্ড স্টেপে আপনি রিলিভেন্সি সর্বোচ্চ 2টা বা 3টা কিওয়ার্ড ব্যবহার করবেন, এর বেশি না। এবং আরেকটা স্টেপ ন্যারো ডাউন করলে ওইখানে এঙ্গেজ শপার এবং অনলাইন শপিং এরকম টাইপের 2টা কিওয়ার্ড আমরা এখানে ইউজ করতে পারি। তো এই যে স্ট্র্যাটেজিটা আছে এইটা মোটামুটি ফলো করলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় হ্যাঁ রেসপন্স অনেকটাই ভালো আসে, অডিয়েন্সের কোয়ালিটি অনেকটা ইমপ্রুভমেন্ট হয়। সো আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করি, সো এটা আমি সিলেকশন করে দিলাম, ব্যাস এখানে আর তেমন কিছু নয়, আমার অডিয়েন্স সেকশনে কমপ্লিট। প্লেসমেন্ট হিসেবে আমি এখানে অনলি ফেসবুকটাই রাখবো। সো এখানে যে মেসেঞ্জার যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো আমি বাদ দিয়ে দেবো, যেমন অডিয়েন্স নেটওয়ার্ক আমি এখানে দেখাতে চাচ্ছি না, মেসেঞ্জারে আমি দেখাতে চাচ্ছি না, আর ইনস্টাগ্রামে হচ্ছে আমি দেখাতে চাচ্ছি না, আমি অনলি শুধু ফেসবুকেই দেখাতে চাই, তার জন্য শুধু ফেসবুকটাই আমি এখানে সিলেকশন করে দিলাম। এরপর নেক্সটে প্রেস করে দিব, প্রেস করার পর আমরা এখন চলে আসলাম একদম সর্বশেষ স্টেপে, অর্থাৎ থার্ড স্টেপ, এটাকে বলা হয় অ্যাড লেভেল। আমাদের যে টাইটেলটা ছিল সেটা আমরা এখানে আরেকবার পেস্ট করে দিব, ওকে এটা আমি বসিয়ে দিলাম, এখানে ক্যাম্পেইনের বদলে লিখে দিব অ্যাড, বাকি সব কিন্তু সেম থাকবে। ওকে নিচের দিকে চলে আসবো, এই যে ফেসবুক পেজটা সিলেকশন আছে দেখতে পাচ্ছি, অ্যাড সেটআপ লেখাটা আছে। আমার ক্লায়েন্ট যেহেতু আমাকে ভিডিও পোস্ট করে জাস্ট ইউআরএলটা দিয়েছে, আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাড সেটআপে ক্লিক করব, ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে ক্লিক করব। এরপর এখানে একটা বাটন আছে অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট পোস্ট, আমরা এখানে সিলেক্ট পোস্টে প্রেস করব। এবার এইখানে আপনি আপনার ক্লায়েন্টের পেজে পোস্ট করা যাবতীয় সকল ভিডিও এবং ইমেজ কন্টেন্টগুলো পেয়ে যাবেন। এখন আপনি আপনার ক্লায়েন্টের যে স্পেসিফিক সেলস কন্টেন্টটা আছে সেটা সিলেকশন করেন। এখন অনেক সময় আমরা এখানে কন্টেন্ট খুঁজে নাও পেতে পারি, কারণ অনেক যদি কন্টেন্ট থাকে তাহলে এখানে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। আমরা কি করব, আমরা ক্লায়েন্টের যে ভিডিওটা আছে সেটা আমরা এখানে আরেকটা নতুন ট্যাবে ওপেন করব। দেখতে পাচ্ছেন এই যে ইউআরএলটা আছে, ইউআরএল এর এই যে মাঝখানে এই যে একটা ভি দেওয়া আছে, ভি এর শেষে একটা সমান চিহ্ন বা ইকুয়াল, এরপরে দেখেন একটা নাম্বার আছে, এই যে নাম্বারটা, এটাকে বলা হয় ভিডিও আইডি। এই ভিডিও আইডিটা হচ্ছে একটু কপি করবেন, কপি করলাম, চলে আসলাম এখানে, এই যে সার্চ বারটা আছে আমি এখানে এই ভিডিও আইডিটা পেস্ট করে দিব, কিবোর্ড থেকে ইন্টার বাটনে ক্লিক করব। এবার একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন পেজ পোস্ট নট ফাউন্ড, নিচে একটা বাটন আছে ইউজ রিকমেন্ডেড পোস্ট আইডি, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন স্পেসিফিক যে পোস্টটা আছে, এই যে এই পোস্টটা, এটাই কিন্তু আমার এখানে চলে আসছে একদম স্পেসিফিক। সো ইজিলি আমি এটা খুঁজে বের করে ফেললাম। তো আমি এটা সিলেকশন করে দিব, কন্টিনিউতে প্রেস করব। এবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চলে এসেছে অলরেডি আমাদের এই ভিডিওটা, যেরকম দেখতে পাচ্ছি মেসেঞ্জার, এখানে আমাদের ভিডিওটা আছে, এখানে আমাদের ক্যাপশন আছে, বাকি সব সেম আছে। নিচের দিকে আসবো, এই যে এখানে সেন্ড মেসেজ বাটন, ওকে এটাও ঠিক আছে। এবার নিচে আসবো মেসেজ টেমপ্লেট, এখন হচ্ছে আমরা মেসেজ টেমপ্লেটটা সিলেকশন করব। তো মেসেজ টেমপ্লেটের এখানে কোনো টেমপ্লেট বর্তমানে সাজানো নয়, আমি কি করব, একটু নিজের মতো করে কাস্টমাইজ করে দিব। সো আমরা এখানে এডিট টেমপ্লেটে প্রেস করব। এবার এখানে আমি কল দেওয়ার যে অপশনটা আছে, যে মেসেঞ্জারে কল দেওয়ার অপশন, এটা আমি অফ করে দিলাম। এবার হচ্ছে 3টা আমি এখানে এফএকিউ চাইলে সিলেকশন করতে পারি, 3টা, 2টা বা 1টা। সো আমি ধর এখানে এফএকিউ দিলাম যে প্রাইস কত, বাংলায় দিয়ে দিই প্রাইস কত। ওকে এটার অ্যান্সারটা আমি দিব না, অ্যান্সারটা আমার ক্লায়েন্ট এখান থেকে অ্যান্সারটা ফিক্সড করবে। এরপর আমি এখানে দিতে পারি যে আমি অর্ডার করতে চাই। ওকে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কিছু কিওয়ার্ড দিতে পারেন, আমি এখানে 2টাই দিলাম, আর কোনো মেসেজ টেমপ্লেট দিব না, অতিরিক্ত দিলে হচ্ছে হজবরল দেখা যায়, ভালো লাগে না। সো এই যে সিম্পল 2টা জাস্ট এখানে টেমপ্লেট থাকবে। এবার কাস্টমার যেটাতে ক্লিক করে সেটা দিয়ে তার কনভারসেশনটা শুরু হবে। এরপর আপনি এখানে নাম দিতে পারেন, যেটা কি নাম দিবেন, আমি দিলাম এটা 1। ওকে 1 দিয়ে আমি এটা সেভ করে দিই। এরপর হচ্ছে এখানে সেভে প্রেস করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এখন আমি যেই টেমপ্লেটটা দিয়েছি, যে 1 এই নামে কিন্তু আমার এই টেমপ্লেটটা এখানে সেভ হয়ে আছে। আপনি এটাকে পরবর্তীতে চাইলে আবার ডুপ্লিকেট করতে পারবেন, আবার নতুন করে এডিটও করতে পারবেন। সো এখন মোটামুটি আমরা আরেকবার রিচেক দিব একদম শুরু থেকে, যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। একদম ফার্স্ট স্টেপে চলে আসলাম, হ্যাঁ এখানে টাইটেল ঠিক আছে, এখানে আমার ক্যাম্পেইন বাজেট $70 লাইফ টাইম, ওকে এটাও ঠিক আছে। আমরা এখানে শিডিউল করেছি, এইটাও ঠিক আছে। সেকেন্ড স্টেপে আসলাম, এখানে আমাদের টাইটেল ঠিক আছে বা অ্যাডসেট নেম ঠিক আছে, কনভার্সন লোকেশন হ্যাঁ মেসেঞ্জার বা মেসেজিং ডেস্টিনেশন ঠিক আছে, পেজ ঠিক আছে, এখানে অনলি মেসেঞ্জার সেটাও ঠিক আছে। নিচে আসবো, এখানে আমাদের টাইমিংটা দেখেন, টাইমিংটা ঠিক নাই, বর্তমানে কিন্তু 1টা 2 বেজে গেছে, আমরা এখানে টাইম দেওয়া 1টা, তাহলে কিন্তু এটা পাবলিশ হবে না, ইরর দেখাবে। আমি কি করবো, একটা 5 করে দিই, এখন বাজে 1টা 3, তার মানে 2 মিনিট পরে এটা কি হবে, এটা পাবলিশ হবে। তো একটা 5 করে দিলাম। নিচে আসবো, এগুলো সব ঠিক আছে, অডিয়েন্স সব সেট আপ করলাম পারফেক্টলি। ওকে
নিচে আসবো, এটা শুধুমাত্র ফেসবুক সিলেকশন করা আছে এখানে। এবার থার্ড স্টেপে আসবো, আমাদের কাঙ্ক্ষিত যে পোস্ট আছে সেটা কিন্তু সিলেকশন করা আছে। ওকে, মোটামুটি পারফেক্ট। এবার আমরা জাস্ট এখানে পাবলিশে প্রেস করে দিব, ব্যাস হয়ে গেছে আমাদের একটা কমপ্লিট অ্যাডস ক্যাম্পেইন রান করা। এবার এই অ্যাডস ক্যাম্পেইনটা যেন পাবলিশ করলাম, এটা অ্যাক্টিভ হতে মিনিমাম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগবে। ফেসবুক সর্বোচ্চ 24 ঘন্টা সময় নেয় একটা অ্যাডস ক্যাম্পেইন অ্যাক্টিভ হওয়ার জন্য, কিন্তু নর্মালি 2 থেকে 3 ঘন্টার মধ্যেই দেখা যায় অ্যাক্টিভ হয়ে যায়। সো এই যে দেখেন প্রসেসিংয়ে আছে, এটা প্রসেসিং থেকে আস্তে আস্তে আপনার ইন রিভিউতে যাবে, ইন রিভিউতে থেকে সেটা আবার প্রিপেয়ারিংয়ে যাবে, প্রিপেয়ারিং থেকে তখন সেটা অ্যাক্টিভ মোডে চলে যাবে। এখন আমি কি করব, আমরা ক্লায়েন্টকে জাস্ট এই যে একটা স্ক্রিনশট আছে, এটা আমি স্ক্রিনশটটা তুলবো, তুলে জাস্ট আমার ক্লায়েন্টকে আমি পাঠিয়ে দিব, এটা প্রুফ হিসেবে যে আমি অ্যাডস ক্যাম্পেইনটা রান করেছি। আর যখন রান হবে তখন আরেকবার আমি স্ক্রিনশট দিব যে হ্যাঁ অ্যাডস ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হয়েছে। সো এইভাবেই বেসিক্যালি আমরা আমাদের ক্লায়েন্টদেরকে সার্ভিসগুলো দিয়ে থাকি। এবং অ্যাড আপনি চাইলে 1 দিন বা 2 দিন পর পর এডিট করতে পারবেন। এই যে এখানে পাশে দেখেন এডিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনার পছন্দ মতো কিওয়ার্ড, আপনার পছন্দ মতো লোকেশন, আপনার পছন্দ মতো অ্যাডের যে ভিডিও কন্টেন্ট, এগুলোও চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। তবে অতিরিক্ত অ্যাড চেঞ্জ করা ঠিক না, মিনিমাম 24 ঘন্টা বা 48 ঘন্টা পর পর অ্যাড হচ্ছে চেঞ্জ করবেন, তাহলে মোটামুটি রেসপন্স ভালো পাবেন। সো এই হচ্ছে আমাদের টোটাল বিষয়। আশা করছি আজকের এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আপনাদের জন্য, অনেক না জানা তথ্য হয়তো বা জেনেছেন, কিওয়ার্ড স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে সেটা জেনেছেন, এবং কি কি টাইপের কিওয়ার্ড হতে পারে সেটা জেনেছেন, এবং প্র্যাকটিক্যালি একটা লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট আমি দেখালাম যে আমি কিভাবে বেসিক্যালি কাজ করে থাকি। আশা করছি এই ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিবেন, এবং আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।